বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি রায়হানা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আশা করি ভালো আছো। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এতদিন তোমাদের ক্লাস নিচ্ছি, নিশ্চয় ক্লাসগুলো ফলো করছো। গত ক্লাসে মুদ্রার পরিমাণ তত্ত্ব পড়িয়েছিলাম, ফিশারের ভাষ্যটা। এটা খুব ইম্পর্টেন্ট ছিল, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস। সেটা নিশ্চয়ই করেছো এবং খুব ভালো করে বুঝেছো। আজকে তোমাদের আমি পড়াবো ব্যাংক চ্যাপ্টার, ব্যাংকের বিষয়গুলো নিয়ে। আজকে টপিক হলো ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ইত্যাদি বিষয় নিয়ে তোমাদের আজকে ক্লাস নেব। ব্যাংক নিয়ে আজকে কথা বলতে হলে তোমাদের আগে জানতে হবে যে ব্যাংক উৎপত্তি কোথা থেকে আসলো, ব্যাংকটা, সেই শব্দটা কোত্থেকে আসলো। ব্যাংক হচ্ছে ইংরেজি শব্দ ব্যাংক। ব্যাংক অনেকের মতে জার্মান শব্দ ব্যাংক থেকে উদ্ভূত, অর্থাৎ এই ব্যাংকটা হচ্ছে ইংরেজি শব্দ BANK ব্যাংক, আর অনেকে মনে করেন জার্মান শব্দ BANC ব্যাংক থেকে উদ্ভূত হয়েছে। আবার অনেকে মনে করেন এটি ইতালীয় শব্দ। ইতালীয় শব্দ হচ্ছে ব্যাংকো, BANCO। প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন ভাবে এই ব্যাংক শব্দতে এসছে। এটা ইংরেজি শব্দ ব্যাংক BANK, জার্মান শব্দ অনেকে মনে করেন জার্মান শব্দ BANC, আবার অনেকে মনে করেন ইতালীয় শব্দ ব্যাংকো থেকে এই ব্যাংক শব্দটা এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখো যে উৎপত্তিটা কোথা থেকে এসছে। আবার হচ্ছে যে খ্রিস্টপূর্ব 600 অব্দে চীনে বিশ্বের প্রথম ব্যাংক শানসি ব্যাংক এবং শানসি, দেখো 600 অব্দে তো শানসি SHANSI শানসি ব্যাংক, এটা হলো 600 অব্দে আসছে। 600 অব্দে প্রথম ব্যাংক, বিশ্বের প্রথম ব্যাংক চীনে, এটা চীনে প্রথম এসছে, প্রথম এই শব্দটা এসছে। এই শব্দ থেকে শানসি ব্যাংক হিসেবে উৎপত্তি হয়েছে। আবার 1157 খ্রিস্টাব্দে এই শব্দটা আবার আসছে ইতালি থেকে। ইতালিতে বিশ্বের প্রথম সরকারি ব্যাংক, ব্যাংক অফ ভেনিস, ইতালি থেকে আসছে ব্যাংক অফ ভেনিস, BANK ব্যাংক অফ ভেনিস, BENICE স্থাপন করা হয়। তাহলে আমরা কি পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? দেখো, ব্যাংক শব্দটা BANK ব্যাংক শব্দটা ইংরেজি শব্দ থেকে। আবার অনেকে মনে করেন যে এই ব্যাংক শব্দটা এসছে জার্মান শব্দ BANCK, এই শব্দ থেকে উদ্ভূত হয়েছে। আবার অনেকে মনে করেন ইতালীয় শব্দ ব্যাংকো থেকে, BANCO ব্যাংকো থেকে এসেছে, উৎপত্তি হয়েছে। খ্রিস্টপূর্ব 600 অব্দে চীনে বিশ্বের প্রথম ব্যাংক শানসি ব্যাংক এবং 1157 খ্রিস্টাব্দে ইতালিতে বিশ্বের প্রথম সরকারি ব্যাংক, ব্যাংক অফ ভেনিস স্থাপন করা হয়। তাহলে আমরা ব্যাংকের উৎপত্তিটা পড়লাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা ব্যাংকের উৎপত্তি সম্পর্কে জানলাম। এখন ব্যাংকের সংজ্ঞার মধ্যে আসি। ব্যাংকটা কি? সংজ্ঞাগত দিক থেকে ব্যাংক অর্থ হচ্ছে এরা এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসাবে জমা রাখে এবং জমাকৃত অর্থ অলসভাবে ফেলে না রেখে বরং ব্যবসা বাণিজ্য, উৎপাদন বা ভোগের নিমিত্তে ঋণ দান করা হয়ে থাকে। অর্থাৎ ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা ব্যক্তির অর্থ জমা রাখে এবং সেই জমাকৃত অর্থ ব্যাংকে অলসভাবে রেখে না দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ঋণ দান প্রদান করা হয়ে থাকে। তাহলে ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান। তাই সংগৃহীত আমানতি অর্থের উপর আমানতকারীকে, এই সংগৃহীত যে আমানতটা আছে এই আমানতের উপর আমানতকারীকে অপেক্ষাকৃত
কম সুদ প্রদান করা হয়, আর যাদেরকে ঋণ প্রদান করা হয় তাদের কাছ থেকে উচ্চ হারে ঋণ সুদ আদায় করা হয়। তাহলে ব্যাংক কি হচ্ছে? আবার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রিপিট করছি, ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা রাখে এবং কম সুদে জমা দেয়, প্রদান করে। আর অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যখন ঋণ দিয়ে থাকে তখন উচ্চ সুদের হারে ঋণের অর্থ গ্রহণ করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সংখ্যাগত দিকটা দেখলাম। এখন দেখো একটা উদাহরণের সাহায্যে দেখো যে সঞ্চয়কারীকে অর্থ কি করে, অর্থ দেয়, অর্থ জমা রাখার জন্য সঞ্চয়কারীকে তার অর্থ জমা রাখার জন্য মনে করো সুদ দেয় 6%। 6% দেয় জমাকারীকে, দেয় জমাকারীকে, আর সুদ দেয়। আর সুদ প্রদান করে ঋণদানকারীর কাছ থেকে আদায় করে মনে করো 14% হলো ঋণদানকারীর কাছ থেকে আদায় করে, ঋণদানকারী কাছ থেকে আদায় করে। তাহলে আদায় করলে এখানে মুনাফার কতটুকু হলো? 14% মাইনাস 6% ইজ ইকুয়াল টু 8% হলো এই ব্যাংকের মুনাফা। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছি যে ব্যাংক করে কি অল্প সুদে ব্যক্তিদের কাছ থেকে অর্থ জমা রাখে এবং বেশি সুদে উচ্চ সুদের হারে ঋণদানকারীদের কাছ থেকে অর্থ আদায় করে থাকে। অর্থাৎ এখানে 8% ব্যাংকের মুনাফা হয়, সুদ দেয় ঋণ জমাকারীরা যাতে ওদের 6% হারে, আর ঋণদানকারীর কাছ থেকে আদায় করে 14%, অর্থাৎ 8% ব্যাংকের মুনাফা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ব্যাংক কাকে বলে আমরা এটা ভালো করে বুঝতে পারলাম। তাহলে বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্ন ভাবে এই ব্যাংকের সংজ্ঞা দিয়েছে। এই সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক কেয়ার্ন ক্রস, বোর্ডের দিকে তাকাও শিক্ষার্থীরা, অধ্যাপক কেয়ার্ন ক্রসের মতে ব্যাংক হলো আর্থিক মধ্যস্থতাকারী, ধার ও ঋণের কারবারি। তাহলে কি হলো? ব্যাংক হলো আর্থিক মধ্যস্থতাকারী, ধার ও ঋণের কারবারি। অর্থনীতিবিদ ক্রাউথার বলেন ব্যাংক তার নিজের এবং অন্য লোকের ঋণের কারবার করে। আর অর্থনীতিবিদ সিয়ার্সের মতে ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যার ঋণ অন্যান্য লোকের ঋণ পরিশোধের জন্য গৃহীত হয়। তাহলে বিভিন্ন অর্থনীতিবিদরা এই ব্যাংকের বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। এখানে একটি কথা হচ্ছে যে তাহলে আমরা অর্থনীতিবিদদের সংজ্ঞাগুলো দেখলাম শিক্ষার্থী বন্ধুরা। এই সংজ্ঞাগুলো আলোকে আমরা বলতে পারি যে ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা স্বল্প হার সুদে ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলিকে অর্থ প্রদান করে আর উচ্চ সুদের হারে ঋণদানকারীদের কাছ থেকে আদায় করে থাকে। সুতরাং মুনাফা অর্থাৎ ব্যাংক কি করে? মুনাফা অর্জন করার পাশাপাশি ওরা বিনিময়ের বিভিন্ন মাধ্যম সৃষ্টি করে, বিনিময়ে বিল পাট্টা করে, অর্থ এক স্থান বা প্রতিষ্ঠান হইতে অন্য স্থান বা প্রতিষ্ঠানে স্থানান্তর করে এবং অন্যান্য আর্থিক লেনদেন কার্যাদি পরিচালনা করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এতগুলো কথা বলার পরে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যা যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে কম সুদের হারে টাকা জমা রাখে এবং উচ্চ সুদের হারে জনগণের কাছ থেকে ঋণদানকারীদের কাছ থেকে আদায় করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম যে ব্যাংক কাকে বলে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখবো যে কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকের মধ্যে আছে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি জানো যে প্রত্যেক দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে, প্রত্যেক দেশে। এই কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আমরা আলোচনা এখন করব। তো কেন্দ্রীয় ব্যাংককে আলোচনা করতে গিয়ে আমরা দেখি যে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা থেকে আমরা আবারও রিপিট করছি কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। মুদ্রা বাজারের শীর্ষ থেকে আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের একটা উপাদান। মুদ্রা বাজারের উপাদান কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের শীর্ষ থেকে দেশের অর্থ ও ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং পরিচালনা করে থাকে।
মুদ্রা বাজারের শীর্ষে থেকে অর্থাৎ সর্বোচ্চ স্তরে থেকে দেশের অর্থ ও ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে এবং পরিচালনা করে থাকে, তাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্নভাবে এই কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিয়েছে। এখানে শিক্ষার্থী বন্ধুরা একটু বোর্ডে দেখো যে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিতে গিয়ে ডি ককের মতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য হলো জনস্বার্থে কাজ করে দেশের সার্বিক অর্থনৈতিক কল্যাণ সাধন করা, মুনাফা অর্জন নয়। সার্বিক জনগণের সার্বিক কল্যাণ সাধন করাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, মুনাফা অর্জন করা নয়। এখানে অধ্যাপক ভট্টে বলেন কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণদানের সর্বশেষ আশ্রয়স্থল। জেমস স্টিফেনসনের মতে কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের একটি প্রধান আর্থিক প্রতিষ্ঠান যা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণালয় থেকে দেশের সার্বিক কল্যাণের লক্ষ্যে অর্থনৈতিক সমতা বিধান ও মূল্য স্তরের স্থিতিশীলতা রক্ষায় সচেষ্ট হয়। অধ্যাপক জেমস স্টিফেনসন মতে কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের একটি প্রধান আর্থিক প্রতিষ্ঠান যা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণালয় থেকে দেশের সার্বিক কল্যাণের লক্ষ্যে অর্থনৈতিক সমতা বিধান ও মূল্য স্তরের স্থিতিশীলতা রক্ষায় সচেষ্ট হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কয়েকবার এটা রিপিট করলাম। এই অর্থনীতিবিদদের সংজ্ঞাগুলো তোমরা খুব ভালো করে পড়বে। তাহলে আমরা কেন্দ্রীয় ব্যাংক বলতে আমরা কি বুঝছি, যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে, সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে, সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। অর্থাৎ মুদ্রা বাজারের শীর্ষে অবস্থান করে দেশের অর্থ ও ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে যে ব্যাংক, তাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। প্রিয় শিক্ষার্থীরা, এই কেন্দ্রীয় ব্যাংকের কতগুলি বৈশিষ্ট্য আমরা দেখি, যে বৈশিষ্ট্যগুলি কি কি দেখো। এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতা প্রাপ্ত একটি প্রতিষ্ঠান। ইহা মুদ্রার প্রচলন করে থাকে। 3, ঋণের সরবরাহ নিয়ন্ত্রণ করে, বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করে থাকে, সরকারের পক্ষে লেনদেনের কাজ নিয়ন্ত্রণ করে থাকে, সরকারি অর্থ সংক্রান্ত উপদেষ্টা হিসেবে কাজ করে এবং একচ্ছত্র অধিকার ভোগ করে থাকে। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ কি দেখলাম, যে তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কতগুলি বৈশিষ্ট্য আমরা দেখছি। আবার রিপিট করছি কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্যগুলো, যে এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান, মুদ্রার প্রচলন করে থাকে, ঋণের সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে, বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করে, সরকারের পক্ষে লেনদেনের কাজ নিয়ন্ত্রণ করে থাকে, সরকারি অর্থ সংক্রান্ত উপদেষ্টা প্রদান করার একচ্ছত্র অধিকার ভোগ করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে জানলাম, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক আমরা কাকে বলে জানি। এখন আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কি কি আমরা দেখি, যে দেশের অর্থ বাজারে প্রধান এবং সর্বময় ক্ষমতার অধিকারী প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী অন্যান্য ব্যাংকের প্রতিষ্ঠান হইতে স্বাভাবিকভাবে ভিন্নতর এবং অধিক গুরুত্বপূর্ণ। এই ব্যাংকের গুরুত্ব দিন দিন এতটাই বৃদ্ধি পাচ্ছে যে উৎপত্তির প্রথম অবস্থায় যেরূপ কার্য সম্পাদন করত, বর্তমানে অনেক বেশি বিস্তৃত ধরনের কাজ এই ব্যাংকে সম্পাদন করতে হয়। দেশের অর্থনৈতিক অর্থ ব্যবস্থায় প্রধান এবং সর্বময় ক্ষমতার অধিকারী প্রতিষ্ঠান হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক দেশের সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষে অবস্থান করে দেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ উৎপত্তি স্থল থেকে এই বর্তমানে এসে উৎপত্তি স্থলে এর গুরুত্ব যা ছিল, দিন দিনে এর কার্যক্রম এত বেশি বিস্তৃত হচ্ছে যে এর গুরুত্ব দিন দিনে বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী
কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী হচ্ছে, দেখো মেয়েরা বোর্ডে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। 5 ভাগের মধ্যে প্রথম হচ্ছে সাধারণ কার্যাবলী, সরকারি ব্যাংক হিসাবে কার্যাবলী, অন্যান্য ব্যাংক হিসাবে, আর উন্নয়নমূলক এবং অন্যান্য কার্যাবলী। তাহলে প্রথমে হচ্ছে সাধারণ কার্যাবলী। সাধারণ কার্যাবলীর মধ্যে দেখো কি আছে: মুদ্রা ও নোট প্রচলন করা, মুদ্রামান সংরক্ষণ করা, মুদ্রা বাজার পরিচালনা করা, ঋণ নিয়ন্ত্রণ করা, বিনিময় নিয়ন্ত্রণ করা। আর সরকারের ব্যাংক হিসেবে কাজ করে এগুলি হচ্ছে কার্যাবলী: তহবিল সংরক্ষণ, আর্থিক লেনদেন সম্পাদন, অর্থ জমা গ্রহণ ও প্রদান, হিসাব সংরক্ষণ, ঋণ প্রদান ও তত্ত্বাবধান, বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ রক্ষা, উপদেষ্টা ও প্রতিনিধিত্ব করা, আর হলো আর্থিক নীতি বাস্তবায়ন। এই হচ্ছে সাধারণ কার্যাবলী, আর হচ্ছে সরকারের ব্যাংক হিসাবে কার্যাবলী প্রদান করে থাকে। তাহলে আমরা মুদ্রা ও নোট প্রচলন নিয়ে একটু কথা বলি, যে মুদ্রা ও নোট প্রচলন সম্পর্কে দীপক বলেছেন যে বর্তমানকালে কেন্দ্রীয় ব্যাংকে সকল দেশে নোট প্রচলন করে থাকে এবং এর 1/4 অধিকার আদায় ভোগ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ নোট প্রচলনের 1/4 অধিকার এই কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে। তারপরে হচ্ছে যে মুদ্রামান সংরক্ষণটা দেখি, যে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনীতির সাথে সংগতি রেখে মুদ্রামান সংরক্ষণ করে থাকে। এরপরে হচ্ছে মুদ্রা বাজার পরিচালনা। কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বার্থে শক্তিশালী মুদ্রা বাজার গঠন, পরিচালনা এবং নিয়ন্ত্রণ তথা তৎপর থাকে। এই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান সমূহকে সহায়তা করে থাকে এবং তাদের কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখো কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীর মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি। এরপরে যে ঋণ নিয়ন্ত্রণ। কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ঋণের স্বল্পতা এবং আধিক্য উভয়ই ক্ষতিকর। তাই কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি প্রণয়ন করে থাকে, কৌশল অবলম্বন করে থাকে এবং বাস্তবায়নের আলোকে দেশে ঋণের পরিমাণ কাম্যস্তরে রাখার চেষ্টা করে। এরপরে দেখো 5 নম্বর বিনিময় নিয়ন্ত্রণ। বিনিময় নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ দেশের আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্য আনয়নে এবং স্থিরতা বজায় রাখার জন্য মুদ্রার বিনিময় নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কেন্দ্রীয় ব্যাংকের কার্যকরী এক একটা বিষয় আমরা আলাদা করে পড়ছি। এখন দেখো সরকারের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সরকারের ব্যাংক হিসেবে প্রথমে আছে তহবিল সংরক্ষণ। এই ব্যাংক সরকারের পক্ষে রাষ্ট্রীয় তহবিল এবং উদ্বৃত্ত সংগ্রহ করে এবং তত্ত্বাবধান করে থাকে। এরপরে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক লেনদেন সম্পাদন করে থাকে। কিভাবে? কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে দেশে বিদেশে সকল আর্থিক লেনদেন সম্পাদন করে, যার মধ্যে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় অন্তর্ভুক্ত থাকে। এরপরে আছে অর্থ জমা গ্রহণ এবং প্রদান। সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব পাওনা সরকারের হিসাবে জমা করে এবং সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করে থাকে। অর্থাৎ সরকারের পক্ষ হইতেই কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সংস্থা খাত থেকে সরকারের রাজস্ব এবং পাওনা সরকারের হিসাবে জমা রাখে এবং সরকারের নির্দেশ অনুযায়ী এই সব অর্থ বিভিন্ন খাতে প্রদান করা হয়ে থাকে। এরপরে হচ্ছে হিসাব সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিভিন্ন বিভাগ, বোর্ড, মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের যথাযথ হিসাব সংরক্ষণ এবং পরিচালনা করে থাকে। এইভাবে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে থাকে। এর মধ্যে হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মধ্যে রয়েছে। এরপরে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কার্য সম্পাদন করে থাকে। অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কার্য সম্পাদন কিভাবে করে থাকে দেখো প্রিয় শিক্ষার্থীরা। কেন্দ্রীয় ব্যাংক দেশে নতুন ব্যাংক এবং শাখা প্রতিষ্ঠার অনুমতি প্রদান করে এবং উক্ত ব্যাংক শর্ত পূরণ করছে কিনা বা তালিকাভুক্তির পর শর্ত পালন করছে কিনা তা তদারক করে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক নতুন নতুন ব্যাংক
ব্যাংক গঠনের জন্য অনুমতি প্রদান করে থাকে সরকারের পক্ষ থেকে, এবং এই ব্যাংকগুলো তাদের শর্ত অনুযায়ী কাজ করছে কিনা সেইগুলি তদারকির দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক নিয়ে থাকে। প্রথমে যে নিকাশ ঘর হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে কিভাবে দেখো, কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক হিসাবে কাজ করে থাকে বা নিকাশ ঘরের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মধ্যে পারস্পরিক দেনা পাওনার বিষয়টি নিষ্পত্তি করে থাকে। এরপরে কেন্দ্রীয় ব্যাংক তার অধীনস্থ তালিকাভুক্ত ব্যাংক সমূহের প্রয়োজনে ঋণ দেয় এবং উক্ত ব্যাংক সমূহ কোন খাতে কিভাবে ঋণ নিচ্ছে তাও তদারকি দিচ্ছে কিংবা নিচ্ছে তা তদারকি করে থাকে। এরপরে কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব নিয়ম কানুন প্রণয়নের অতিরিক্ত সরকারকে উৎসাহ দিয়ে আইন প্রণয়নের মাধ্যমে তালিকাভুক্ত ব্যাংক সমূহের ঋণ আদায়ে তাদেরকে সহযোগিতা করে। এছাড়া দেশে খেলাপি ঋণ গ্রহীতাদের তালিকা প্রকাশ করে অধীনস্থ ব্যাংক সমূহের ঋণ আদায়ে সহযোগিতা, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব নিয়ম কানুন মানে প্রণয়নের অতিরিক্ত সরকারকে উৎসাহ দিয়ে থাকে। উৎসাহ দিয়ে আইন প্রণয়নের মাধ্যমে তালিকাভুক্ত ব্যাংক সমূহের ঋণ আদায়ে সহযোগিতা করে থাকে। এছাড়া দেশে খেলাপি ঋণ গ্রহীতার তালিকা প্রকাশ করে ব্যাংক করে কি তাদের এই অধীনস্থ ব্যাংক সমূহের ঋণ আদায়েও সহযোগিতা করে থাকে। এরপরে কেন্দ্রীয় ব্যাংক করে দেশে বাণিজ্যিক ব্যাংক সমূহ সঠিকভাবে তাদের খাতা পত্র এবং হিসাবপত্রাদি সংরক্ষণ করছে কিনা তা কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দিষ্ট সময়ান্তে সতর্কতার সাথে তদারকি করে থাকে কিংবা নিরীক্ষণ করে থাকে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের খাতাপত্রের হিসাবগুলো তারা বাৎসরিক হিসাবগুলো ঠিক মতো করছে কিনা, তাদের তালিকা আছে কিনা, এইগুলি নিরীক্ষণ করে থাকে একটা নির্দিষ্ট সময়ান্তে কেন্দ্রীয় ব্যাংক তাদের সহযোগিতা নিরীক্ষণের জন্য ব্যবস্থা করে থাকে। বাণিজ্যিক ব্যাংকসমূহকে দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল দেশে তাদের সংগৃহীত আমানতের নির্দিষ্ট একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তাদের, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো যখন অসুবিধার সম্মুখীন হয়, তাদের বিপদে পড়ে, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে এই অর্থ নিয়ে তাদের এই সমস্যার সমাধান করতে পারে। উপদেষ্টার প্রতিনিধিত্ব, অর্থাৎ এই ব্যাংক তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক সমূহকে সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকে এবং পরামর্শ প্রদান করে থাকে। উক্ত ব্যাংক সমূহের প্রতিনিধি হিসেবে দেশ বিদেশে প্রয়োজনীয় কাজ করে থাকে। উপদেষ্টা হিসেবেও কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে, সরকারের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে উপদেশ দিয়ে থাকে এবং প্রতিনিধিত্ব হিসাবে কাজ করে থাকে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক করে কি কতগুলো উন্নয়নমূলক কার্য সম্পাদন করে থাকে। উন্নয়নমূলক কার্যগুলি কি কি শিক্ষার্থী বন্ধুরা দেখো, বাণিজ্যিক কার্যগুলি অর্থাৎ ব্যাংকিং কার্যগুলি কি কি, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নিয়ম নীতি নির্ধারণের মাধ্যমে ব্যাংক প্রতিষ্ঠা করে, নতুন শাখা প্রতিষ্ঠা করে এবং ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণে বা সার্বিক সহযোগিতা প্রদান করে থাকে। অর্থাৎ আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের অনুমতি নিয়ে শর্ত সাপেক্ষে নতুন ব্যাংকের শাখা গঠন করে থাকে, আবার সেই ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকে। তারপরে বিভিন্ন খাতের উন্নয়ন করে থাকে। এই ব্যাংক দেশের উৎপাদন সম্পৃক্ত বিভিন্ন খাত যেমন কৃষি, শিল্প, সেবা ও বিভিন্ন প্রতিষ্ঠান যেমন কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, বিনিয়োগ ব্যাংক ইত্যাদিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে সামগ্রিক উন্নয়নে অবদান রাখে। বৈদেশিক বাণিজ্য, এই ব্যাংক বাণিজ্য প্রক্রিয়ার লক্ষ্যে প্রসারের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে, যেমন দেশীয় মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা, দেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ পরিকল্পনা গ্রহণ করতে উল্লেখযোগ্য। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করে থাকে। কিভাবে করে থাকে, আমদানি এবং রপ্তানির তথা বৈদেশিক বাণিজ্য প্রসারের লক্ষ্যে তারা কি করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। এরপরে আর্থিক পরিকল্পনার মান উন্নয়ন সরকারকে বিভিন্ন তথ্য ও রিপোর্ট সরবরাহ করে এবং পরামর্শ। আর্থিক পরিকল্পনার মান উন্নয়ন সরকারকে বিভিন্ন তথ্য ও রিপোর্ট সরবরাহ করে এবং পরামর্শ প্রদানের মাধ্যমে এই ব্যাংক সরকার গৃহীত আর্থিক পরিকল্পনার মান উন্নয়নে সবসময় চেষ্টা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কার্যাবলীগুলি খুব ভালো করে পড়বে। আরো আছে যে প্রাকৃতিক সম্পদ, দেশে আবিষ্কৃত ও অনাবিষ্কৃত প্রাকৃতিক সম্পদকে জনগণের অর্থনৈতিক কল্যাণে নিয়োজিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংক যাবতীয় উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে থাকে এবং বাস্তবায়নে করে থাকে। জনশক্তির মান উন্নয়ন,
কেন্দ্রীয় ব্যাংক তার অধিভুক্ত বিভিন্ন ব্যাংকে নিয়োজিত জনশক্তির মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে, বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে থাকে এবং তা বাস্তবায়নের চেষ্টা করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আছে অন্যান্য কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক আরো অনেক কাজ করে থাকে, সেগুলির মধ্যে হচ্ছে তথ্য সংগ্রহ ও গবেষণা। কেন্দ্রীয় ব্যাংক সরকার আর্থিক নীতি প্রণয়নের সুবিধার্থে বিভিন্ন ধর্মী অর্থনৈতিক গবেষণা কার্য এবং গবেষণার সুবিধার্থে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ কার্য পরিচালনা করে থাকে। দেশে অর্থনৈতিক উন্নয়নে দ্রুততর করার জন্য কর্মসূচি প্রণয়ন এবং সরকারকে পরামর্শ প্রদান করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তারপরে রিপোর্ট তৈরি করা ও প্রকাশনা করা কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ এই ব্যাংক দেশের অর্থনৈতিক এবং ব্যাংকিং ব্যবস্থার বার্ষিক কার্যক্রমের উপর রিপোর্ট তৈরি, প্রকাশ এবং তার বিক্রয়ের ব্যবস্থা করে থাকে। অতএব আমরা বলতে পারি যে দেশের অর্থনীতি, বাণিজ্যিক, কৃষি ও শিল্প উন্নয়ন অর্থাৎ সামগ্রিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক তার নিয়ামক শক্তি হিসেবে স্বতন্ত্র রূপ লাভ করে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক তার বিভিন্নমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের অনুমতি সাপেক্ষে পুরা কার্যক্রম পরিচালনা করে থাকে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংক একটি শীর্ষ মুদ্রা বাজারে শীর্ষে অবস্থান করে সরকারের পরামর্শদাতা, নোট প্রচলন করার একমাত্র অধিকার, বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক হিসাবে অন্যান্য অনেক অর্থনীতি, বাণিজ্যিক, কৃষি, শিল্প প্রত্যেক ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই কার্যাবলীগুলি তোমরা খুব ভালো পয়েন্টসগুলি ভালো করে মুখস্থ করবে এবং ভালো করে পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, এই কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আমরা পড়েছি এবং দেখা যায় যে প্রত্যেকটা স্বাধীন এবং সার্বভৌম দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। এই কেন্দ্রীয় ব্যাংকে একটি জাতীয় প্রতিষ্ঠান যা প্রতিটি স্বাধীন দেশে একটি করে থাকে। যেমন বাংলাদেশে রয়েছে একটি কেন্দ্রীয় ব্যাংক, সেই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। আর আমেরিকার ব্যাংকে ফেডারেল রিজার্ভ সিস্টেম, ইংল্যান্ডে আছে ব্যাংক অফ ইংল্যান্ড, আর ভারতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইত্যাদি বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংকের উদাহরণ। অর্থাৎ বিভিন্ন দেশের স্বাধীন এবং সার্বভৌম প্রত্যেকটা দেশেরই একটি করে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। এই কেন্দ্রীয় ব্যাংক একটি স্বাধীন এবং সার্বভৌম হিসাবে কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যগুলি পড়লাম এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নামগুলো পড়লাম। এখন আমরা নতুন করে পড়ব বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আমরা এখন জানবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে আমরা জানি যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকটা কিভাবে আসলো, কিভাবে তার গঠন প্রণালী কি, পরিচালনা কৌশল কি, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো যে বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসেবে ব্যাংক এবং মুদ্রা বাজারের শীর্ষে অবস্থানের জন্য সরকারের নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করা হয়। যে কোনো সেই কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। যে কোনো দেশে এইরূপ ব্যাংক একক ব্যাংক হিসাবে পরিচালিত হয়ে থাকে, প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ প্রত্যেকটা দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে, একটি করে কেন্দ্রীয় ব্যাংকেই অর্থনীতির চালিকা শক্তি হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশে সেরকম একটি ব্যাংক রয়েছে, কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, যার নাম হলো বাংলাদেশ ব্যাংক। সেই বাংলাদেশ ব্যাংকের গঠনটা কি দেখো। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। স্বাধীনতা লাভের অবনতির পরে 1972 সালে রাষ্ট্রপতির বাংলাদেশ ব্যাংক আদেশ 1972-127 নং আদেশ এর ক্ষমতা বলে বাংলাদেশে অবস্থিত সাবেক স্টেট ব্যাংক অফ পাকিস্তান, বাংলাদেশে আগে যে সাবেক ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান, এর সকল সম্পদ ও দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংক গঠিত হয়। সেই বাংলাদেশ ব্যাংক কবে গঠিত হয়? সেটা হলো 1972 সালে
বাংলাদেশের রাষ্ট্রপতির বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 127 নং আদেশ বলে এর ক্ষমতা বলে বাংলাদেশে অবস্থিত সাবেক স্টেট ব্যাংক অফ পাকিস্তানের সমস্ত দায় এবং সম্পদ নিয়ে বাংলাদেশ ব্যাংক গঠিত হয়। সেটা গঠিত হয় 1971 সালে 16 ডিসেম্বর এই প্রতিষ্ঠা কার্যক্রম শুরু হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা গঠনটা কিভাবে আসলো আমরা দেখলাম। এখন হলো মূলধন। এর মূলধনটা কত ছিল দেখো। এই ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের পরিমাণ 3 কোটি টাকা, যার সবটাই সরকার কর্তৃক পরিশোধিত হয়ে থাকে। অর্থাৎ 3 কোটি টাকা সরকার কর্তৃক পরিশোধিত হয়ে থাকে এই কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ব্যাংকে। এই কারণে বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানাধীনে পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ এর মূলধনটা কি, আবার রিপিট করছি, যে এই ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের পরিমাণ হলো 3 কোটি টাকা, আর প্রত্যেক এই পুরো টাকাটাই সরকার কর্তৃক পরিশোধিত। এই কারণে বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানাধীনে পরিচালিত। এরপরে যে পরিচালনা পর্ষদ। পরিচালনা পর্ষদটা কি দেখো, প্রত্যেক ব্যাংকে একটা পরিচালনা, প্রত্যেকটা বাড়ির কেন্দ্রীয় ব্যাংকে একটি পরিচালনা পর্ষদ থাকে। অর্থাৎ এটা পরিচালনা করার জন্য কিছু পরিচালক থাকে, কিছু একজন গভর্নর থাকে এবং ডেপুটি গভর্নররা থাকে। এই নিয়ে তোমরা এখন আমরা আলোচনা করব। পরিচালনা পর্ষদে কি আছে দেখো। বাংলাদেশ ব্যাংক পরিচালনার দায়িত্বে সরকারের অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে একটি পরিচালনা বোর্ড রয়েছে। এই পরিচালনা বোর্ডে 9 সদস্য বিশিষ্ট একটি পরিচালক পর্ষদ বা বোর্ড বাংলাদেশ ব্যাংকের সার্বিক কর্মকাণ্ড পরিচালনার মূল কেন্দ্রবিন্দু। অর্থাৎ 9 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ রয়েছে, যেটা করে কি, যে দেশের ব্যাংকের সার্বিক কর্মকাণ্ড পরিচালনার মূল কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে থাকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদাধিকার বলে এই পরিচালনা বোর্ডের সভাপতি। তাহলে এই বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সভাপতি হলেন গভর্নর, অর্থাৎ পদাধিকার বলেই উনি সেখানকার গভর্নর অর্থাৎ বোর্ডের সভাপতি। তিনি সরকার কর্তৃক 3 বছরের জন্য মনোনীত হয়ে থাকেন। কিন্তু সরকার যদি তার 3 বছর মেয়াদ পরে সরকার যদি মনে করে যে তাকে নিয়োগ দেওয়া যাবে, তাহলে পুনঃনিয়োগ দিতে পারে। তাহলে সরকারের অনুমতি ক্রমে পুনঃনিয়োগ করা যেতে পারে। ডেপুটি গভর্নরদ্বয় সরকার কর্তৃক মনোনীত হয়ে থাকে। বাংলাদেশে দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য একটি কার্যনির্বাহী কমিটি থাকে। এই কার্যনির্বাহী কমিটির মধ্যে সদস্যরা হলেন গভর্নর, ডেপুটি গভর্নরদ্বয় এবং সরকার কর্তৃক মনোনীত একজন ডিরেক্টর। অর্থাৎ সেখানে একজন পরিচালক থাকেন যারা সরকার কর্তৃক মনোনীত হয়ে থাকেন এবং তারা এই দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে থাকেন। অর্থাৎ আবার বলছি যে পরিচালনা পরিষদটা কি, যে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদ 9 সদস্য বিশিষ্ট সদস্যদের নিয়ে গঠিত হয়ে থাকে। গভর্নর একজন থাকেন এবং এই গভর্নরই এই পরিচালনা পরিষদের সভাপতি, যেহেতু তিনি পদাধিকার বলে আছেন, সুতরাং উনি গভর্নর হলেন পরিচালনা পরিষদের সভাপতি। আর দুইজন থাকেন ডেপুটি গভর্নর, উনি সরকার কর্তৃক মনোনীত হয়ে থাকেন এবং সেখানে একটি পরিচালনা পর্ষদ থাকে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য। এই দৈনন্দিন কার্যক্রম পরিচালনার সদস্যরা হলেন গভর্নর, 2 জন গভর্নর এবং ডেপুটি গভর্নর 2 জন এবং একজন ডিরেক্টর থাকে, যিনি সরকার কর্তৃক মনোনীত হয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ বাংলাদেশ ব্যাংকের গঠন, মূলধনের পরিমাণ, তার পরিচালনা পর্ষদ সেইগুলো পড়েছি এবং সেই পড়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক এবং এই কেন্দ্রীয় ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ হলো সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করা, সরকারের পক্ষে সমস্ত আর্থিক কার্যক্রম পরিচালনা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এইগুলো তোমরা ভালো করে পড়বে, ভালো করে পড়ে তোমরা বোঝার চেষ্টা করবে এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, বাংলাদেশের গঠন প্রণালী, এগুলো তোমরা পড়বে। নেক্সট ক্লাসে বাংলাদেশ ব্যাংকের গঠন প্রণালী, কার্যগুলি এবং এর কি কি কাজ করতে হবে সেগুলি তোমাদের নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকো, দোয়া করো সবার জন্য।